হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা উপবৃত্তের অঙ্ক শুরু করেছিলাম। উপবৃত্তের থিওরি আলোচনা করেছি একটা ক্লাসে, তার পরবর্তী ক্লাসে বহু বিকল্প ধর্মী অঙ্ক করেছি, তারপর অতিসংক্ষিপ্ত হয়েছে, অতিসংক্ষিপ্ত 5 পর্যন্ত হয়েছে। আজকের ক্লাসে আমরা 6 থেকে শুরু করব। ক্লাস 9 থেকে ক্লাস 12-এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের প্লেলিস্টে পেয়ে যাবে, চ্যানেলের প্লেলিস্টে। আচ্ছা, আর 2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র সলভ করে দিয়েছি। 21টা মডেল কোশ্চেন পেপার আছে, 21টা মডেল কোশ্চেন পেপারই সলিউশন করা আছে। শুরু করবো আজকের ক্লাস অতি সংক্ষিপ্ত 6 থেকে। আজকে অতি সংক্ষিপ্ত কমপ্লিট করে নেব। দেখো 6-এর দাগেটা কি বলেছে, এখানে দেয়া আছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 এবং এক্স স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। উপবৃত্ত দুটির একই উৎকেন্দ্রতা থাকলে তাহলে দেখাতে বলেছে এ কিউ ইজ ইকুয়াল টু বিপি। তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। উপবৃত্তের উৎকেন্দ্রতা কত? এই উপবৃত্তের উৎকেন্দ্রতা ই ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। ঠিক আছে, একইভাবে এক্স স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই কিউ স্কোয়ার। ঠিক আছে, এক্স স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। উপবৃত্তের উৎকেন্দ্রতা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস, এইটা হয়ে যাবে 1 মাইনাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার। এটা ইজ ইকুয়াল টু, যদি আমরা ইউ1 ইউ2 ধরতে পারো, ঠিক আছে, বা দুটো মান সমান। ঠিক আছে, এর ক্ষেত্রে আমরা এটা ইউ1 ধরছি, এটা ইউ2 ধরছি। ঠিক আছে, অতএব শর্তানুসারে দুটো মান সমান বলে দিয়েছে, উৎকেন্দ্রতা সমান। অতএব শর্তানুসারে কি হয়ে যাবে, যেহেতু দুটো মান সমান বলা আছে, রুট ওভার অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার। উভয় দিকে বর্গ করে দিলে রুটটা উঠে চলে যাবে। 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার। 1 1 কেটে গেল, অতএব মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার। মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, বা বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার। এটা হলো। উভয় দিকে যদি আমরা রুট করে দিই কি হবে, উভয় দিকে রুট করে দিলে অতএব বি বাই এ ইজ ইকুয়াল টু কিউ বাই পি হয়ে যাচ্ছে। বি বাই এ ইজ ইকুয়াল টু কিউ বাই পি। অতএব হয়ে যাচ্ছে এখানে এ কিউ কোনাকুনি গুণ করলে এ কিউ ইজ ইকুয়াল টু বিপি হচ্ছে, এ কিউ ইজ ইকুয়াল টু বিপি হচ্ছে। ঠিক আছে, দেখো প্রমাণ হয়ে গেল 6-এর দাগেরটা। নেক্সট দেখো 6-এর দাগের হয়ে গেল, 7-এর দাগে শুরু করবো এবার। যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। ওকে, নেক্সট দেখো 7-এর দাগের কি বলেছে, 6-এর পর 7-এর দাগে বলা আছে যে 3x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার উপবৃত্ত ইজ ইকুয়াল টু 48। তাহলে এটা আছে 3x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইজ ইকুয়াল টু 48 উপবৃত্ত আছে। ঠিক আছে, বলছে যে এই উপবৃত্তের সাপেক্ষে 3টে বিন্দু দেওয়া আছে, এই 3টে বিন্দুর অবস্থান নির্ণয় করতে বলেছে। এইরকম যদি একটা উপবৃত্ত হয়, সেই উপবৃত্তের সাপেক্ষে আমরা একটা বিন্দু যদি এই উপবৃত্তের সমীকরণে পুট করি, সেটা যদি ডান পক্ষের মানের সঙ্গে স্যাটিসফাই করে যায়, তাহলে সেটা উপবৃত্তের উপরে অবস্থিত, পরিধির উপরে, তার মানে যদি সমান হয়ে যায়। যদি এই দিকের মান পুট করার পর সেটা লেস দ্যান এইটা হয়, মানে ডান দিকে যে মানটা আছে, যেমন এখানে 48 আছে, লেস দ্যান 48 হয়ে যায়, সেটা উপবৃত্তের ভেতরে অবস্থিত, যে কোনো বিন্দুতে, এই ভেতরে। আর যদি গ্রেটার দ্যান 48 হয়ে যায়, সেটা উপবৃত্তের বাইরে কোনো বিন্দুতে অবস্থিত, যে কোনো জায়গায়। ঠিক আছে, এইভাবে করতে হবে। এবার দেখো প্রথম বিন্দু বলেছে যে -3 1 বিন্দুর অবস্থান নির্ণয়। একেরটা উপবৃত্তের বামপক্ষে -3 1 বসিয়ে পাই। এখানে লিখবে বামপক্ষ ইজ ইকুয়াল টু হয়ে যাবে 3 ইন্টু -3 আছে তার স্কোয়ার প্লাস 4 ইন্টু 1 স্কোয়ার।
is equal to 3 into minus 3 square 9 plus 4 into 1 is equal to 27 plus 4 is equal to 31. This is less than 48. তাহলে বিন্দুটি উপবৃত্তের ভিতর অবস্থিত, বিন্দুটি উপবৃত্তের ভিতরে অবস্থিত। অতএব উল্লেখ করবে বিন্দুটি উপবৃত্তের ভিতরে অবস্থিত। ঠিক আছে, এটা একটা পার্ট হলো। এবার দেখো সেকেন্ড পার্টটা আমরা শুরু করছি। সেকেন্ড পার্ট একটা দিয়েছে যে -2 -3, -2 -3 সেটাও একইভাবে করতে হবে। ঠিক আছে, এই একই নিয়মে তিনটা অঙ্ক করতে হবে। দুইয়েরটা দেখো, এই চিত্র একই রকম হবে। ঠিক আছে, চিত্র একই রকম, চিত্রের সাপেক্ষে মানে এরকমই চিত্র হবে, এরকমই চিত্র হবে। ঠিক আছে, এর সাপেক্ষে এবার দুইয়েরটা -2 -3 উপবৃত্তের বাম পক্ষে -2 -3 বসিয়ে পাই। কি পাচ্ছি আমরা? এখানে বাম পক্ষ লিখবে -2, তাহলে 3 into -2 তার স্কোয়ার প্লাস 4 into -3 তার স্কোয়ার is equal to 3 into -2 স্কোয়ার 4 প্লাস 4 into -3 স্কোয়ার 9, 3 4 12 প্লাস 4 9 36 is equal to 48। তাহলে ডান পক্ষের সঙ্গে সমান হচ্ছে, ডান পক্ষ is equal to 48। তাহলে দুদিক যেহেতু সমান হচ্ছে ডান পক্ষ বাম পক্ষ, অতএব বিন্দুটি বা -2 -3 বিন্দুটি উপবৃত্তের উপরে অবস্থিত। উপবৃত্তের উপরে মানে এই যে এই পরিধির কোন বিন্দুতে অবস্থিত। ঠিক আছে, অতএব -2 -3 বিন্দুটি উপবৃত্তের উপর অবস্থিত, উপবৃত্তের উপর অবস্থিত। -2 -3 বিন্দুটি উপবৃত্তের উপর অবস্থিত। ঠিক আছে, মানে পরিধির উপর অবস্থিত, আচ্ছা, বা উপরে অবস্থিত। নেক্সট দেখো তিনের দাগেরটা, একই সমীকরণের সাপেক্ষে বলেছে, একই উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে, বিন্দুগুলো শুধু চেঞ্জ করে দিয়েছে। এরপরে যে বিন্দু আছে, আচ্ছা আমাদের এখানে 6 দাগে দুটো অঙ্ক ছিল, 6 দাগের আমরা একটা করেছি, 6 দাগের আরেকটা অঙ্ক করতে হবে। 6 দাগে দুটো অঙ্ক ছিল। আচ্ছা 7 দাগের 3-এরটাকে দেখে নাও, তারপর 6 দাগের 2-এরটা করবো। আচ্ছা, উপবৃত্তের বাম পক্ষে 5 -2 বিন্দু বসিয়ে পাই। উপবৃত্তের বাম পক্ষে 5 -2 বিন্দু বসিয়ে পাই। বিন্দু বসিয়ে আমরা কি পাচ্ছি? বাম পক্ষ is equal to 3x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার is equal to 3 into x মানে 5 স্কোয়ার প্লাস 4 into -2 তার স্কোয়ার। তাহলে 3 into 3 5 5 25 প্লাস 4 into -2 স্কোয়ার প্লাস 4 হয়ে যাবে, মাইনাস মাসে প্লাস হয়ে যাচ্ছে, এটা 4 is equal to এটা 5 স্কোয়ার 25 হয়ে যাচ্ছে 75। আচ্ছা 2 স্কোয়ার 4 4 4 16, 6 আর 5 11, 1 হাতে 1, 7 আর 1 8 আর 1 9। ঠিক আছে, তাহলে এটা গ্রেটার দ্যান 48, অতএব 5 -2 বিন্দুটি উপবৃত্তের বাইরে অবস্থিত, যেহেতু বেশি বাইরে অবস্থিত। ঠিক আছে, 5 -2 বিন্দুটি উপবৃত্তের বাইরে অবস্থিত। নেক্সট দেখো 6 দাগে 2-এর অঙ্কটা আমাদের বাদ গেছে, 6 দাগে 2-এর অঙ্কটা করে নিই, তারপরে 8 দাগে শুরু করবো। 6 দাগে 2 কি বলেছে? 6 দাগে দুটো অঙ্ক ছিল, একটা অঙ্ক করেছিলাম আমরা প্রথমে, x স্কোয়ার বাই 169 প্লাস y স্কোয়ার বাই 25 ইজ ইকুয়াল টু 1, x স্কোয়ার বাই 169 প্লাস y স্কোয়ার বাই 25 ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, এবং x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার উপবৃত্ত দুটো উৎকেন্দ্রতা একই হলে তাহলে এই উপবৃত্তের উৎকেন্দ্রতা কত হবে? সমান √1 - b স্কোয়ার বাই a স্কোয়ার, এই মানটা বেশি, তাহলে 1 - b স্কোয়ার, এই মানটা কম, তাহলে 25 বাই a স্কোয়ারের মান 169, এইটা আসছে
উপবৃত্তের কোনো একক থাকবে না, এখানে এই উৎকেন্দ্রতার কোনো একক থাকবে না, তাহলে এখানে হয়ে যাচ্ছে রুট ওভার অফ এটা 169 আর এটা হচ্ছে 169 মাইনাস 25 ইজ ইকুয়াল টু 144 বাই 169 ইজ ইকুয়াল টু এটা 12/13 আসছে। ঠিক আছে, আর একটা যে সমীকরণ দেওয়া আছে এ বাই বি এই অনুপাতটা নির্ণয় করতে বলেছে, মানে এ বাই বি এর মানটা। আচ্ছা, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার আমরা জায়গা নেই বলে ডান দিকে বলছি, তোমরা পরপর খাতায় ক্যালকুলেশন করে যাবে পরপর। ঠিক আছে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 উপবৃত্তের উৎকেন্দ্রতা। এখানে কিছু বলা নেই, মানে স্কোয়ারটাই বড় ধরে নিতে হবে। ঠিক আছে, ই ইজ ইকুয়াল টু, এখানে ই ইজ ইকুয়াল টু লিখতে পারো ব্র্যাকেটে, ই ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে অতএব শর্তানুসারে কি হবে, অতএব শর্তানুসারে এইটা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 12/13 আসছে। উভয় দিকে যদি আমরা স্কোয়ার করে দিই, উভয় দিকে স্কোয়ার করে দিলে কি হবে, বা এবার এখানে যাচ্ছে দেখো, বা 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এইটা হয়ে যাচ্ছে 144/169, বা মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 144/169 মাইনাস 1, বা মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 144 মাইনাস 169, বা মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 25/169, মাইনাস মাইনাস কেটে গেল, অতএব বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 25/169, অতএব বি বাই এ ইজ ইকুয়াল টু উভয় দিকে রুট করে দিলে 5/13। ঠিক আছে, 5/13 আসছে, বি বাই এ আসছে 5/13। তাহলে এখানে কি বলেছে যে এ বাই বি এর এ বাই বি এই অনুপাতটা নির্ণয় করো 6-2। তাহলে বি বাই এ যদি 5/13 হয় তাহলে এ বাই বি কত হবে, অতএব এ বাই বি ইজ ইকুয়াল টু 13/5, এ বাই বি হয়ে যাচ্ছে 13/5। ঠিক আছে, অতএব তাহলে অ্যান্সার লিখবে যে এ বাই বি এই অনুপাতটা নির্ণয় করতে বলেছে, অতএব এ বাই বি অনুপাতটির মান 13/5, অতএব এ বাই বি অনুপাতটির মান 13/5, এ বাই বি অনুপাতটির মান 13/5। ঠিক আছে, এইটাই আসছে দেখো, 6-2 হলো, 7 হয়ে গেছে। এবার আমরা 7 আগেই হয়ে গেছে, আমাদের 6-2 বাদ পড়ে গেছিল, 6-1 পর আমরা 6 ডাইরেক্ট 7 শুরু করে দিয়েছিলাম, তারপর তাই 7 করার পর 6-2 করলাম, তাহলে 6-1-2 7 হয়ে গেল। এবার 8 শুরু করবো, 8 অঙ্ক দেখবে। ঠিক আছে, আচ্ছা এটা বলেছে এ স্কোয়ারের কোন মানগুলির জন্য 2√3, 1 বিন্দুটি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 4 ইজ ইকুয়াল টু 1 উপবৃত্তটির বাইরের বিন্দু হবে, মানে স্কোয়ারের কোন মানগুলির জন্য স্কোয়ারের মানটা এখানে নির্ণয় করতে দিয়েছে। তাহলে উপবৃত্তের সমীকরণ কি আছে, উপবৃত্ত আছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 4 ইজ ইকুয়াল টু 1, এইটা আছে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 4 ইজ ইকুয়াল টু 1। তাহলে অতএব 2√3, 1, অতএব 2√3, 1 বিন্দুটি উপবৃত্তের ভিতরে হলে লেস দ্যান 1, যদি আমরা লেফট সাইডে এটা পুট করি এক্স ওয়াই এর জায়গায় লেস দ্যান 1 হবে, ডান পক্ষে 1 আছে, আর যদি বাইরে হয় গ্রেটার দ্যান 1, তাই তো এইটা হতে হবে। এখানে কি কন্ডিশন দিয়েছে, এখানে বলেছে বাইরে মানে এই বিন্দুটি উপবৃত্তের বাইরে অবস্থিত হবে যদি
যদি যদি তাহলে এখানে পুট করে দিই 2√3 তার স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস 1 স্কোয়ার বাই 4, এইটা বাইরে হবে গ্রেটার দ্যান 1 হলে, আর ভিতরে হলে আমরা লেস দ্যান 1 করতাম। আর যদি বলতো উপরেই পরিধির উপর যে কোনো কিছু বলতে পারে, পরীক্ষার খাতায় পরীক্ষার কোশ্চেনে যে কোনো রকম দিতে পারে। যদি বাইরে বলে গ্রেটার দ্যান 1, ভিতরে হলে লেস দ্যান 1, এবং যদি উপরে বলে পরিধির উপরে ইকুয়াল টু 1 হবে তখন। এখান থেকে এবার সিম্পলিফাই করি, অতএব হয়ে যাচ্ছে 2 দুগুণে 4, 4 তিনে 12, 12 বাই এ স্কোয়ার প্লাস 1/4 গ্রেটার দ্যান 1। তাহলে অতএব 12 বাই এ স্কোয়ার, এটা গ্রেটার দ্যান 1 মাইনাস 1/4, তাহলে হয়ে যাচ্ছে 12 বাই এ স্কোয়ার গ্রেটার দ্যান, এটা 4 লসাগু হলে এটা 3/4 হয়ে যাচ্ছে, 3/4। ঠিক আছে, এবার আমরা যদি এটাকে উল্টে দিই সাইনটা চেঞ্জ হয়ে যাবে, এ স্কোয়ার বাই 12 লেস দ্যান 4/3। এই ধরনের অঙ্ক আমরা আলোচনা করেছি। ঠিক আছে, কারণ দেখো আমরা কি জানি, আমরা জানি যে হাফ হাফ মানে 0.5, 0.5 এটা এটা 0.5 গ্রেটার দ্যান 1/3, 1/3 মানে 0.33, তাহলে এইটা গ্রেটার দ্যান হচ্ছে। কিন্তু যদি উল্টে দেওয়া হয় এটা 2 আর এটা 3, উভয় দিকে উল্টে দিলে তাহলে এটা তো কম হয়ে যাচ্ছে, তাহলে লেস দ্যান হয়ে যাচ্ছে। দেখো উল্টে দিলে সাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই কারণে এখানে সাইন চেঞ্জ হলো। যদি বলো যে এইটা বুঝতে অসুবিধা হচ্ছে যে কি কারণে সাইনটা চেঞ্জ হয়ে গেল, তাহলে এই যে একটা উদাহরণ আমরা দিলাম যে এইটা যখন উল্টে যাচ্ছে তখন 2 লেস দ্যান 3, 2 3 চেয়ে ছোট, সেই কারণে সাইন চেঞ্জ, 2 লেস দ্যান 3 হবে, এখানে হাফ গ্রেটার দ্যান 1/3। ঠিক আছে, এইরকম। তাহলে এখানে হয়ে যাচ্ছে অতএব এ স্কোয়ার লেস দ্যান 4/3, উভয় দিকে যদি আমরা 12 দিয়ে গুণ করি, অতএব হয়ে যাচ্ছে এ স্কোয়ার লেস দ্যান 16, এটা 4, এ স্কোয়ার লেস দ্যান 16 হচ্ছে। তাহলে কি বলেছে এখানে, এ স্কোয়ারের কোন মানের জন্য, তাহলে এ স্কোয়ার লেস দ্যান 16 হলে, এ স্কোয়ার লেস দ্যান 16 হলে, বা হ্যাঁ স্কোয়ারের কোন মান, এ স্কোয়ার লেস দ্যান 16 হলে, অতএব এ স্কোয়ার লেস দ্যান 16 হলে 2√3, 1 বিন্দুটি উপবৃত্তের বাইরে অবস্থিত হবে। ঠিক আছে, এইটা আসছে। নেক্সট দেখো 8 হলো 9। বুঝতে পারলেন নিশ্চয়ই? যে কোনো অঙ্ক ডাউট থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করবো। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। 9 অঙ্ক কি বলেছে, সমীকরণ আছে 9x² + 4y² = 144। এই সমীকরণ দেয়া আছে। উপবৃত্তের উপর অবস্থিত একটি বিন্দু স্থানাঙ্ক দেয়া আছে উৎকেন্দ্রিক কোণ। এটা এমসিকিউ ছিল, মানে বহু বিকল্পধর্মীতেও ছিল, এখানেও আছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 144, এখানটা 1 আনতে হবে, 144 দিয়ে উভয় দিকে ভাগ করে দিলে সমীকরণটার রূপ হয়ে যাচ্ছে 16 প্লাস y² বাই এটা 9 = 1। তাহলে x² বাই a² প্লাস y² বাই b² = 1, a² গ্রেটার দ্যান b²। উপবৃত্তের সঙ্গে তুলনা করলে কি পাচ্ছি, তুলনা করলে পাচ্ছি যেটা a² = 16, a = 4, b² = 9, b = 3। ঠিক আছে, a² = 16, a = 4, b² = 9, b = 3 হয়ে যাচ্ছে। তাহলে ধরি উপবৃত্তের ওপর যে কোনো একটা বিন্দু, আমাদের উৎকেন্দ্রিক কোণ যদি থিটা হয়, ঠিক আছে, ধরি উৎকেন্দ্রিক কোণ থিটা, ধরি উৎকেন্দ্রিক কোণ থিটা, অতএব উপবৃত্তের ওপর যে কোনো বিন্দু, আমরা প্যারামেট্রিক ফর্মটা নিতে পারি, উপবৃত্তের ওপর যে কোনো বিন্দু a cos θ, b sin θ = a এর মান কত, 4 cos θ, আর b এর মান 3 sin θ। এইটা আসছে 4 cos θ, 3 sin θ। ঠিক আছে, আচ্ছা, প্রদত্ত উপবৃত্তের ওপর যে কোনো বিন্দু দেওয়া আছে, উপবৃত্তের ওপর যে কোনো বিন্দু যেটা দেওয়া আছে, যে উপবৃত্তের ওপর যে কোনো বিন্দু
2,3√3/2, ঠিক আছে, 2,3√3/2। তাহলে এখানে কন্ডিশন অনুসারে এটা 2, ঠিক আছে, তাহলে এইটার সঙ্গে এইটা সমান আর এইটার সঙ্গে এইটা সমান, অতএব 4 cos θ = 2, অতএব cos θ = 2/4, বা cos θ = হাফ, বা cos θ cos 60 হলে হাফ, অতএব θ = 60 ডিগ্রি আসছে। তাহলে উৎকেন্দ্রিক কোণ, এই যে থিটা আমরা ধরে নিয়েছি, তাহলে থিটার মান 60 ডিগ্রি। একইভাবে তোমরা যদি এইটা করো, আমি এইটা দেখাচ্ছি, একটা দেখালেও হবে বা দুটোই দেখিয়ে দিতে পারো, অসুবিধা নেই। আর এখানটা একটু মুছে দেখো, মুছে ক্যালকুলেশনটা দেখাচ্ছি আবার, যে দ্বিতীয় পার্টটা যদি সমান দেখাতে, এর নিচে ক্যালকুলেশনটা করবে। আবার লিখে 3 sin θ = 3√3/2, বা sin θ = 3√3/2 ইন্টু 1/3, 3 কেটে গেল, বা sin θ = √3/2, বা sin θ = sin 60, ঠিক আছে। তাহলে অতএব θ = 60 ডিগ্রি চলে আসছে, ঠিক আছে, θ = 60 ডিগ্রি। তাহলে উৎকেন্দ্রিক কোণ কত হচ্ছে, থিটাটা আমরা উৎকেন্দ্রিক কোণ ধরেছি, অতএব উত্তর লিখবে যে উৎকেন্দ্রিক কোণ 60 ডিগ্রি। অতএব উৎকেন্দ্রিক কোণ 60 ডিগ্রি, ঠিক আছে। 9 অঙ্ক হয়ে গেল। দেখো এবার দেখো 10 শুরু করব। আজকে আমাদের অতি সংক্ষিপ্ত কমপ্লিট হয়ে যাবে, পরবর্তী ক্লাসে আমরা সংক্ষিপ্ত থেকে অঙ্ক শুরু করব, সংক্ষিপ্ত অঙ্ক শুরু করব অতি উপবৃত্তর। 9, 10। 10-এর কি বলেছে, 10-এর বলেছে যে x² + 2y² = 4, উপবৃত্তের উপর যে কোনো বিন্দুর উৎকেন্দ্রিক কোণ 60 ডিগ্রি, তার স্থানাঙ্ক, মানে যে বিন্দুর উৎকেন্দ্রিক কোণ। তাহলে x² প্লাস উপবৃত্তের সমীকরণ x² + 2y² = 4 একটি উপবৃত্ত, এটা একটি উপবৃত্ত, ঠিক আছে। তাহলে x² + 2y² = 4, তাহলে এইখানটা আমাদের 1 আনতে হয়। এটা 1 আনার জন্য আমরা কি করব, উভয় দিকে 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাচ্ছে x²/4 প্লাস এটা হয়ে যাবে y²/2 = 1, ঠিক আছে। তাহলে আমরা অতএব x² / a² প্লাস y²/b² = 1, a² > b², ঠিক আছে। উপবৃত্তের সঙ্গে তুলনা করে পাই, উপবৃত্তের সঙ্গে তুলনা করে পাই a² = 4, অতএব a = 2, আর b² = 2, অতএব b = √2, ঠিক আছে, এইটা আসছে। তাহলে উপবৃত্তের উৎকেন্দ্রিক কোণ, একটি বিন্দুর উৎকেন্দ্রিক কোণ, অতএব, বা এখানে উল্লেখ করতে হবে যে বিন্দুর উৎকেন্দ্রিক কোণ 60 ডিগ্রি, তার স্থানাঙ্ক হবে, অতএব যে বিন্দুর উৎকেন্দ্রিক কোণ 60 ডিগ্রি, তার স্থানাঙ্ক হবে বলে ইকুয়াল টু a cos θ a cos 60, এটা হবে a, cos 60 b sin 60, তাই তো। এর মান কত, তাহলে এখানে মানটা পুট করছে, a = হয়ে যাচ্ছে 2 cos 60 এর মান কত, cos 60 এর মান হাফ, তাই তো, cos 60 এর মান হাফ। আচ্ছা, কমা দিয়ে b sin 60, তার মানে b এর মান হয়ে যাচ্ছে √2 sin 60 এর মান হয়ে যাচ্ছে √3/2, তাহলে এইটা কেটে গেল, 2 কেটে, এটা 1, 2 কেটে যাচ্ছে। আচ্ছা, এইটা হয়ে যাচ্ছে এখানে এই √2 সঙ্গে 2 কে √2 দিয়ে কেটে গেলে তাহলে হয়ে যাচ্ছে √3/√এর মধ্যে 3/2, মানে √3/√2 পাট করে রুটটাকে ভেঙে দিতে পারো, এইটা আসছে, ঠিক আছে। তাহলে √1, √3/√2, বা এটা একবারে লিখতে পারো √6/2 হিসেবেও লিখতে পারো, সেটা রাখলেও হবে, যেটা ইচ্ছা, বা এটা রাখলেও হবে, =
আচ্ছা ওই পার্টটা আগে লিখছি, ওইটা লিখে এটা 1 কমা ওপরে গুণ করলে এটা √6 হয়ে যাচ্ছে, √6/2 আকারেও লিখতে পারো, বা √2 দিয়ে কেটে গেলে √3/2 আকারেও লিখতে পারো, যেটা ইচ্ছা। ঠিক আছে, √6/2, তাহলে বিন্দুটা হয়ে যাচ্ছে 1 কমা √6/2। এখানে উত্তরটা লেখাই আছে, সেই হিসেবে আর আলাদা করে উত্তর লেখার দরকার নেই। নেক্সট দেখো 11, 10-এর হয়ে গেল 11 অঙ্ক। 11 কি বলেছে দেখো, বলা আছে যে x² / a1² + y² / b1² = 1। x² / a1² + y² / b1² = 1 is a1² greater than b1²। এটা একটা উপবৃত্ত, তাহলে এই উপবৃত্তের উৎকেন্দ্রতা কত? উৎকেন্দ্রতা ইজ ইকুয়াল টু √1 - b² / a² √1 - b1² / a1², এইটা হয়ে যাচ্ছে। আচ্ছা, আর একটা উপবৃত্ত আছে x² / a2² + y² / b2² = 1। y² / b2² = 1। এখানে কন্ডিশন দেওয়া আছে a2² গ্রেটার দ্যান b2²। ঠিক আছে, এইটা দেওয়া আছে। তাহলে এই উপবৃত্তের উৎকেন্দ্রতা, এই উপবৃত্তের উৎকেন্দ্রতা ইজ ইকুয়াল টু √1 - b2² / a2²। তাহলে উৎকেন্দ্রতা দুটো সমান বলে দিয়েছে, তাই তো? উপবৃত্তদের উৎকেন্দ্রতা সমান হলে একটা প্রমাণ করে দিয়েছে a1 b2 = a2 b1। অতএব শর্তানুসারে যেটা হয়ে যাচ্ছে √1 - b1² / a1² = √1 - b2² / a2²। এটা হচ্ছে, বা উভয় দিকে যদি আমরা বর্গ করি তাহলে রুটটা উঠে চলে যাবে। তাহলে 1 1 আমরা কেটে দিচ্ছি উভয় দিকে, বা -b1² / a1² = b2² / a2²। মাইনাস মাইনাস কেটে গেল, ঠিক আছে? তাহলে থাকছে অতএব b1² / a1² = b2² / a2², এটা থাকছে। এবার যদি আমরা উভয় দিকে রুট করে দিই, হয়ে যাচ্ছে b1 / a1 = b2 / a2 হয়ে যাচ্ছে। b1 উভয় দিকে রুট করে দিলে স্কোয়ার পার্টগুলো সরে চলে যাবে, ঠিক আছে? উভয় দিকে রুট করে দিলে স্কোয়ার পার্টগুলো সরে চলে যাচ্ছে, স্কোয়ার পার্টগুলো সরে গেলে b1 / a1 = b2 / a2। এবার কোনাকুনি যদি আমরা গুণ করে দিই হয়ে যাচ্ছে b1 a2 বা এইভাবে a1 b2। অতএব a1 b2 = b1 a2, তাই তো? a1 b2 = b1 a2, বা এটাকে লিখতে পারো অতএব a1 b2 = a2 b1। a1 b2 = a2 b1, এইটা আছে দেখো, a1 b2 = a2 b1 হলো প্রমাণটা। এটাই দেখাতে বলেছে, দেখো এটাই দেখাতে বলেছে, প্রমাণ হলো। দেখো এর সাথে সাথে অতি সংক্ষিপ্ত সমস্ত অঙ্ক কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব, যেহেতু অতি সংক্ষিপ্ত কমপ্লিট হয়ে যাচ্ছে। পরবর্তী ক্লাসে আমরা সংক্ষিপ্ত থেকে শুরু করব, ঠিক আছে? যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। সমস্ত রকম অঙ্ক ক্লাস 9 থেকে ক্লাস 12 এর সিলেবাসের সমস্ত অঙ্ক আমাদের প্লেলিস্টে পেয়ে যাবে, চ্যাপ্টার ওয়াইজ সমস্ত অঙ্ক রাখা আছে, ঠিক আছে? আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।